গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং। প্রতি উত্তরে বলল ফাহিম। তবে ফারহান নিশ্চুপ, আফরার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। হঠাৎ ফারহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভড়কে গেল আফরা। নিজেকে দেখে নিল এক পলক। না, সব কিছু তো ঠিকই আছে, তবে মানুষটা এইভাবে তাকিয়ে আছে কেন? আফরা তাই সরাসরি প্রশ্ন করল, এনি প্রবলেম ফারহান? এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি ওকে মর্নিং ওয়াকে যাচ্ছেন আমাদের সাথে? ফারহানের কাট প্রশ্ন। ফাহিম হঠাৎ ফারহানের এরূপ আচরণে অবাক, তাই বিষয়টা সামাল দেওয়ার জন্য বলল, ও, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আফরাও আসলে আমাদের সাথে মর্নিং ওয়াকে যাবে। ফাহান আবার নিজের বড় বড় চোখ দিয়ে পর্যবেক্ষণ করে নিল আফরাকে। এই দৃষ্টিতে কোনো অশ্লীলতা না থাকলেও একরাশ তীব্রতা ছিল। একজন বাঙালি মেয়ে স্বাভাবিকভাবে বিব্রত হয়ে পড়ে এমন দৃষ্টিতে। তবে আফরার মধ্যে এমন কোনো বিষয় লক্ষ্য করা গেল না। সে দাঁড়িয়ে আছে ঠায়ভাবে। বেশ কিছুক্ষণ মৌনতা কাটানোর পর আফরা বিরক্তি নিয়ে ফারহানকে বলল, গতকাল আমি আপনাকে এইভাবে দেখছিলাম বলে কেমনটা করছিলেন আপনি, এবার আমায় এভাবে দেখছিলেন কেন? খেয়ে ফেলবেন নাকি আপনি আমায়? ফাহিম বোকার ন্যায় আফরার উদ্ভট কথা শুনে ফাহানের দিকে তাকালো। ফারহান একটু অপ্রস্তুত হলেও সামলে নেয় নিজেকে। এই মেয়ে ভারী সাংঘাতিক। অন্য 4-5টা মেয়ের মতো লজ্জার ছিটাংশও এর মধ্যে নেই। যা বলে কাট গলায় বলে ফেলে। এই পর্যন্ত বেশ কয়েকবার নিজের কথা দিয়ে ফাহানকে বাকশূন্য করে ফেলেছে আফরা, যা এই রাজনীতির জীবনে অন্য কেউ করতে পারেনি। আর এই ভিনদেশি মেয়ে তো অন্যরকম। আপনি কাইন্ডলি আপনার টপসটা চেঞ্জ করে আসুন, এটা বাংলাদেশ। আপনি চাইলে স্লিভলেস টপস পরে যেখানে সেখানে মর্নিং ওয়াক করে বেড়াতে পারবেন না। মৃদু গলায় বলে উঠল ফারহান। মনোহরী চোখের প্রখর দৃষ্টি এখনও নিবদ্ধ করে রেখেছে আফরার দিকে। আফরা অল্প বিস্তর অবাক হয়ে নিজেকে পরখ করে নিল পুনরায়। মর্নিং ওয়াকের জন্য বরাবরের মতো ট্রাউজার আর স্লিভলেস টপ পরেছে। ফারহানের কথাটি অজান্তেই এগোতে লেগেছে ওর। অপমানে থমথম করছে ওর মুখখানা। তাতে দাঁত চেপে এবার বলল, টপস না পরলে পরবোটা কি শুনি? হাফ হাতা টি শার্ট পরুন অ্যাটলিস্ট। আমার সব টি শার্ট লন্ড্রিতে দিয়েছি আজ। যদি জানতাম যে আপনার জন্য স্লিভলেস টপস পরতে পারবো না, তবে আগেই এইখানে আর আসতাম না আমি। আফরার রাগ লাগছে প্রচণ্ড। এক কথায় রাগে শরীর রিরি করছে। ওর কোনো কাজে বাধা দেওয়াটা কখনোই সে পছন্দ করে না। আর এই অসভ্য মানুষটা কীভাবে ইনডাইরেক্টলি ওকে বাধা দিল। ফারহান বুঝতে পারল না এখানে রাগ করার মতো কী আছে। মুখ দিয়ে অস্ফুট স্বরে তাই বলে উঠল, স্ট্রেঞ্জ গার্ল। আফরা বাংলোর ভেতর ঢুকবে তখনই ফারহান ফাহিমকে বলল, ফাহিম, তুমি এখানে সরে দাঁড়াও আর আফরাকেও দাঁড়াতে বলো, আমি আসছি। বলে নিজের ছোট্ট কুটিরটির দিকে পা চালালো ফারহান। আফরাকে সরাসরি না বললেও ফাহিমকে বলতেই আফরা দাঁড়িয়ে গেছে। 2 মিনিটের মধ্যে একটা ডার্ক চকলেট টি শার্ট নিয়ে আসলো ফারহান। আফরাকে তা ছুঁড়ে মারতেই আফরা তা ক্যাচ করে ধরে ফেলল। হঠাৎ এইভাবে টি শার্ট ছুঁড়ে মারাতে আফরা হতভম্ব হয়ে গিয়েছে। ফারহান পকেটে হাত গুজে শীতল গলায় বলল, 5 মিনিটের মধ্যে এটা পরে আসুন, আমি আর ফাহিম গেটের কাছে অপেক্ষা করছি, জলদি। আফরা কিছু বলতে যাবে ফারহান পা চালিয়ে চলে গেল গেটের কাছে। ফাহিমও গেল সাথে সাথে। আফরা ফারহানের কথাগুলো বুঝতেই সময় লাগলো বেশ। কপালে পড়েছে সামান্য ভাঁজ। মানুষটা এমন কেন? এতক্ষণ উল্টাপাল্টা কথা শোনালো আর এখন নিজেই ও টি শার্ট পরতে দিল আফরাকে। ভাবতেই আফরার গালে রক্তিম আবার ছড়িয়ে পড়লো অজান্তেই। ফারহানের দেওয়া টি শার্ট পরে দ্রুত পায়ে বড় গেটের উদ্দেশ্যে চলে গেল আফরা। তারপর পিচ ঢালাই রাস্তার অপার সৌন্দর্যের ভেতর দিয়েই সবাই জগিং শুরু করলো। আফরার কাছে এ যেন এক নতুন অভিজ্ঞতা। জীবনে বহুবার জগিং বা মর্নিং ওয়াক করেছে, তবে চা বাগানের নিপুণতার ভিড়ে সব কিছু লাগছে নতুন। পথে মাঝে মধ্যে কিছু উপজাতি মানুষের দুরন্ত বেগে চা বাগানে ছুটে চলার দৃশ্য দেখা যাচ্ছে। তো কখনো দেখা যাচ্ছে এখানকার বড় বড় বাংলো বাড়িতে কর্মরত মানুষদের নাস্তা নিয়ে এখানে ওখানে যাওয়ার দৃশ্য। একটা জিনিস দেখে আফরার বড়ই ভালো লাগলো যে এখানকার মানুষরা বড্ড কৌতূহলী। নতুন কিছু দেখলে অবাকের ন্যায় সেদিকেই তাকিয়ে থাকে। তবুও আন্তরিকতার কোনো যেন কমতি নেই। কেননা যতবারই আফরা কারো সাথে চোখাচোখি হয়, প্রতিবারই কেউ না কেউ ঠোঁটে হাসি ফুটিয়ে সাধুবাদ জানাচ্ছে। আফরার মনে হঠাৎ আমেরিকায় থাকাকালীন এক নিত্য সাধারণ দৃশ্য চোখের সামনে ভেসে উঠল।
ভোর হওয়ার পরেই আফরা ওদের ডিসির ফ্ল্যাটের বাইরে যেই পার্ক আছে ওখানে জগিং করত। বলা বাহুল্য আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি অন্য উন্নত 4-5টি দেশের রাজধানীর মতো না। এখানে আধুনিকতার ছোঁয়ার তুলনায় আভিজাত্যটাই একটু বেশি, আর তাই ডিসির পথে সেকালে হেঁটে বেড়ানোতে এক অন্য আনন্দ পেত আফরা। তবে সেখানকার মানুষের যেন অন্যের দিকে চোখ তুলে তাকানোর মতো বিন্দুমাত্র ফুরসত নেই, না আছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ। আফরা চোখ বন্ধ করলেই আমেরিকার সৌন্দর্য আর ওর ব্যক্তিগত জীবনের কথাগুলো মনে পড়লেও সেখানকার আশেপাশের মানুষদের কথা বড়ই কম মনে পড়ে। তবে বাংলাদেশের ক্ষেত্রে তা হলো উল্টো। এখানে সৌন্দর্য যতটা মানুষকে কাছে টানবে তার থেকেও বেশি কাছে টানবে এখানকার অধিবাসীরা। ফারহানের ইতিমধ্যে চোখ গেল আফরার দিকে। আফরা মনে কিছু একটা ভাবতে ভাবতে জগিং করছে। ফারহান কিছু একটা ভেবে হাতের কবজি চেপে ধরে থামিয়ে দিল ওকে। ভাবনায় সুতো হঠাৎ ছেড়ে যাওয়ায় আফরা অবাক। ফাহিমও ইতিমধ্যে থেমে গিয়েছে। ফারহান চাপা কণ্ঠে বলল, ভাবাভাবি বন্ধ করে সকালের এই সৌন্দর্যটা দেখুন। শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট পিচ্ছিল রাস্তা একটা, অসাবধান হলেও ডিরেক্ট পা ভেঙে যাবে। এমনিতেও তো পকর পকর করে মাথা খান আমার, এবার কি পা ভেঙে আমাদের জ্বালাতন বাড়ানোর ইচ্ছে আছে নাকি? ফারহানের এই কথাটা সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিল আফরার। ঠোঁট চেপে হাঁসফাঁস করে যাচ্ছে। একটা মানুষ এতটা বজ্জাত কীভাবে হতে পারে? দেখতে যতটাই না সুন্দর তার থেকে বান্দর বেশি। ফাহিম ফারহানের কথায় মিনমিনিয়ে হাসতে যাবে, তবে আফরার অগ্নি চেহারা দেখে তার হলো না। ফারহানের পিঠে হালকা বাড়ি দিয়ে বলল, ফারহান রে, তোমার কথার কুল কিনারা বুঝি না। আপনারা বেড়াতে এসেছে আমাদের এখানে, তোমার কাট কাট কথা শুনে তো বিরক্ত হয়ে চলে যাবে। এমন মিষ্টি মেয়ের সাথে এমন করে কথা বলতে তোর ঠোঁট কাঁপে না? মিষ্টি না ছাই? কথাটা ফারহান বিড়বিড়িয়ে বলেই সামনের দিকে রওনা হলো। আফরাও ফারহানের সাথে কোনো কথা বাড়ালো না। শক্তপোক্ত গলায় ফাহিমকে বলে উঠল, সামনে চলুন। অবশেষে শ্রীমঙ্গলের পাওয়ার হাউসের সামনে থামলো ওরা তিনজন। এই রাস্তাটি এখানকার একটু উঁচু পথ হলেও সমান্তরাল হওয়াতে হাঁটতে বেশ। আফরা আর চোখে তাকালো ফারহানের দিকে। ফারহান হাঁপাচ্ছে, দুহাত হাঁটুতে ভর দিয়ে উপুর হয়ে নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। চুল বেয়ে ঘাম পড়ছে খানিকটা। দৃশ্যটা একটু অন্যরকম। ফাহিম হাত ঘড়ি দেখে বলে উঠল, 1 ঘন্টা হয়ে গিয়েছে প্রায়, এবার তাহলে ফিরে যাওয়া যাক। তোমার এই একটা সমস্যা ফাহিম, সব কিছু টাইম টু টাইম করতে চাও। বিষয়টা ভালো, তবে সব সময় না। এই যে এখন সকালটা দেখেছো, অন্যান্য দিনের তুলনায় অনেক স্বচ্ছ। আর পাওয়ার হাউসের এই পয়েন্টটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা এখানকার ভিউয়ের জন্য। সো চিল অ্যান্ড এনজয় ইট। ফাহিমের কথা শেষ হতে না হতেও শীতল কণ্ঠে বলে উঠল ফারহান। আফরার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল ওর কথায়। কেননা ফাহিমের এই কথাটি ওরও ভালো লাগছিল না। কিছু বলতে যাবে এর পূর্বেই ফারহান তা সুন্দরভাবে হ্যান্ডেল করে নিল। ফারহানের এই বিষয়টাই অন্যরকম। হয়তো অনেক গম্ভীর একরোখা মানুষ, তবে অজানা একটা টান কাজ করে। আফরা সময় ব্যয় না করে বলে উঠল, আপনার প্রকৃতি ভালো লাগে ফারহান? ফারহান তাকালো আফরার দিকে। আফরার সরু চোখের দৃষ্টি ফারহানের মধ্যেই আবদ্ধ। ফারহান মৌন স্বরে প্রত্যুত্তর করল, আপনার এই ক্যারেক্টারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আই জাস্ট লাইক ইট। আফরার ঠোঁটে সূক্ষ্ম হাসি। ফারহান যেন আফরার এমন কথায় মজা পেল এবার, সাথে ফাহিমও। হঠাৎ ফারহান নিজের হাত ভাঁজ করে বলে উঠল, আমার আর কিছু ভালো লাগে না। ধ্যান ফিরল আফরার। একটু আগের কথাটা ওভাবে বলাটা হয়তো ঠিক হয়নি, অপ্রস্তুত হয়েছে বেশ। আফরাকে অপ্রস্তুত হতে দেখে ফারহান ভ্রু নাচালো এবার। চোখে মুখে রম্যতা। এই প্রথম আফরাকে অপ্রস্তুত হতে দেখে মনে অনাবিল শান্তি কাজ করছে। আফরা আমতা আমতা করে শেষ পর্যন্ত বলেই ফেলল, সেটার উত্তর এখন দেব না। আপনার নেচার লাভিং ক্যারেক্টারটা আমার ভালো লাগে, আর আমি সেটা বলে ফেলাম, দ্যাটস ইট। ফারহান সামান্য হাসল আফরার উত্তর শুনে। তপ্ত নিঃশ্বাস ফেলে বলে উঠল, আচ্ছা, আপনি কি ভাবেন আফরা, আপনি বাংলা অনেক ভালো বলতে পারেন? হঠাৎ এই প্রশ্ন? আর আপনি আমায় জাজ করছেন আমার ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে? দেখুন, হয়তো আমি আমেরিকায় বড় হতে পারি, তবে বাংলা আমি অনেক ভালোভাবেই শিখেছি ছোটবেলায়। তার ছেলের গলায় বলল আফরা, যেন ফারহানের এমন কথা ওর কাছে কোনো ব্যাপারই না। ফারহান পকেটে হাত ঢুকিয়ে একটা হাসি দিল পুনরায়।
অতঃপর আফরার কাছে এগিয়ে আসতেই আফরা কিঞ্চিত অবাক হলো। আড়ষ্ট কণ্ঠে ফারহান এবার বলে উঠল, আমার প্রশ্নের উত্তর একটু আগে দিলেন আপনি। হ্যাঁ, মানছি আপনি বাংলা শিখেছেন ছোটবেলায়, তবে নিজের মম ড্যাড ছাড়া কখনোই কারোর সাথে বাংলায় কথা বলেননি। তাই আপনি একাধারে বাংলা বলতে পারেন না, অল্প ভাষাতেই সব বলার চেষ্টা করেন। আর যখন কোনো কথা 3-4 লাইনের বেশি বলার চেষ্টা করেন তখনই গোলমাল লেগে যায় আপনার কথায়। তারপর বাংলা আর ইংরেজি দুইটাই মিশিয়ে জগা খিচুড়ি বানিয়ে ফেলেন। অ্যাজ এক্সাম্পল, আপনার শেষের কথাগুলোই মনে করে দেখুন, সেখানে বাংলা কতটুকু বলেছেন আর ইংরেজি কতটুকু বলেছেন। আফরা স্তব্ধ ফারহানের বিচক্ষণতা দেখে। এটা আসলেই সত্য যে সে একাধারে বাংলা বলতে পারে না, তবে আজ পর্যন্ত কেউই ওর এই দুর্বলতাটি ধরতে পারেনি। তাহলে ফারহান কীভাবে বুঝলো? ফাহিম অবাক নেয় বলল, আর ইউ সিরিয়াস ফারহান? কেননা আসলে ওর কথায় আমি কোনো খুদ লক্ষ্য করিনি। আমি খেয়াল করেছি বেশ কয়েকবার। সো মিস আফরা, আপনি মানতে বাধ্য যে আপনি হয়তো অনেক ভালো বাংলা বুঝেন, তবে ভালো কথা বলতে পারেন না। আফরার দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। বিড়বিড়িয়ে ফারহানের উদ্দেশ্যে বলে উঠল, বাস্টার্ড একটা। আফরার ইচ্ছে করতেছে এই অভদ্র অসভ্য মানুষটাকে ধাক্কা মেরে খাদে ফেলে দিতে। মিসেস নাবিলা হয়তো এই জন্যই ওর ঠোঁটকাটা স্বভাবের জন্যই ওকে দেখতে পারে না। ফারহান এবার হাত ঘড়ি দেখে ব্যস্ত হয়ে উঠল হঠাৎ। হাতে সশব্দে তালি দিয়ে বলে উঠল, অনেকক্ষণ হয়েছে এখানে আছি, এবার ফিরে যেতে হবে আমায়। আজ চেয়ারম্যানের বাড়িতে কাজ আছে আমার। এভাবে চেয়ারম্যানের বাড়িতে যাবে নাকি? জামা পাল্টাবে না? ফাহিমকে শীতল গলায় প্রত্যুত্তর দিয়েই ফারহান প্রস্থান করল জায়গাটি। আফরার কাছে এখন কেমন যেন বিরক্তির লাগছে সব কিছু। তাই ফাহিমের সাথে তাড়াতাড়ি সেও রওনা হলো নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে গোল বৈঠকে বসে আছে সবাই। ঘড়ির কাঁটা ক্রমাগত ঘুরে সময় পার করছে, তবু বৈঠককারী ব্যক্তিবর্গের একজনের মধ্যেও কোনো রকম কোনো কথা নেই। ছাত্রদলের প্রধান নেতা নিয়াজি সাহেব তার সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিয়ে বসে আছেন নীরবে। চেয়ারম্যান সাহেব শান্ত থাকলেও ওনার ব্যক্তিগত সহকারী হাসান সাহেবের কপাল বেয়ে ছুটছে তর তর করে ঘাম। অনবরত পানি খেয়েও যেন শান্ত হচ্ছেন না। এক পর্যায়ে ওনার বোতল শেষ হতেই হঠাৎ খেয়াল করলো কেউ ওনার দিকে বোতল এগিয়ে দিয়েছে। হাসান সাহেব তাকালেন সেদিকে। আগন্তুকটি বলে উঠল, এমন গম্ভীর কণ্ঠে তটস্থ হয়ে পড়লেন হাসান সাহেব, যেন আগেই সে সতর্কবার্তা দিয়ে দিচ্ছে আজ ওনার কপালে শনি আছে। হাসান সাহেব ভয়ার্ত চোখে তাকালেন ব্যক্তিটির দিকে। মানুষটা ফারহান। গেরুয়া রঙের পাঞ্জাবির হাত ভাঁজ করে বসে আছে ভ্রুক্ষেপহীনভাবে, তবে ঠোঁটে বরাবরের মতো চাপা হাসি। বড় বড় চোখজোড়ার তীক্ষ্ণ নজর যেন নিমিষেই ভস্ম করে দিতে পারবে। হয়তো গোসল সেরে এখানে এসেছে বলে অত্যন্ত গোছালো মনে হচ্ছে। এমন তাগড়া সুদর্শন যুবকের কথায় যে মধ্যবয়স্ক হাসান সাহেবও এতটাও ভয় পেয়ে যাবেন, বিষয়টা হয়তো হাসান সাহেবের নিজেরও কল্পনায় ছিল না। কী উদ্দেশ্যে এই গোল বৈঠক করতে বললেন সেটা আগে পরিষ্কার করুন নিয়াজি সাহেব। চেয়ারম্যানের শান্ত কণ্ঠ। ফারহান এবার হাসল কিঞ্চিত, অতঃপর রাগ বাড়িয়ে বলে উঠল, যুবকের সাহসিকতা দেখে অবাক না হয়ে পারলেন না চেয়ারম্যান সাহেব। নিয়াজি সাহেবকে তাই প্রশ্ন করলেন, এই ছেলে কি আপনার দলের কোনো নেতা আটে তার নাকি? বয়স তো অল্প মনে হচ্ছে, তবে এমন ঠোঁটকাটা স্বভাবের হলে যে সামনে বিপদে পড়বে ধরিয়ে দেবেন না। সে আমার দলের কোনো নেতা টেতা না, আমাদের বাস্তিটির ছাত্র দলের হয়ে কাজ করে। রাজনীতি করার ক্ষমতা আছে দেখে উপর পক্ষের অনেকেরই নজর কেড়েছে। ফারহান জুবায়েদ, তবে কখনোই কোনো দলের হয়ে সে রাজনীতি করেনি। আর এরকম অতুচ্ছ বিপদ তার কাছে তুচ্ছ। নতুন নতুন চেয়ারম্যান তো, তাই এই যুবকটাকে চিনতে পারেনি। ফারহান টেবিলে শব্দ করে বলে উঠল, মুখ সামলে কথা বলো ছেলে, প্রমাণ আছে তোমার কাছে? ফারহান হেসে চেয়ারে আয়েশ করে বসলো। এবার একটা ফাইল ওনার দিকে এগিয়ে বলে উঠল, এই নিন ব্যাংক ব্যালেন্সের ডকুমেন্ট, আর আপনাদের মার্কেট প্রাইজের কপিও আছে এখানে। এগুলোই আপনার জন্য যথেষ্ট। বিষয়টা দেখুন চেয়ারম্যান সাহেব, অন্যত্র কী করতে পারে তা আপনার ধরার বাইরে। অ্যান্ড লাস্ট কথা,
কল মি ফারহান। এসব ছেলে টেলে বলা চলবে না। দম ফেললেন চেয়ারম্যান সাহেব। ফারহানের তীক্ষ্ণ কথাবার্তায় শরীর কেঁপে উঠছে তার। একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ফারহান গোল বৈঠক ত্যাগ করল। পেছন পেছন বেরিয়ে গেল সাব্বির, শামসু এবং নিয়াজি সাহেবও। চেয়ারম্যান এবার সূক্ষ্ম চোখে হাসান সাহেবের দিকে তাকালেন। ভয়ে ওনার অবস্থা আধমরা, কেননা তিনিও এই দুর্নীতির মধ্যে সামিল, যা ফারহান ধরতে পেরেছে আর কখনোই ওনাকে ছেড়ে দেবে না। চেয়ারম্যান সাহেব পাঞ্জাবির ওপরে দুটো বোতাম খুলে চেয়ারে শরীর এড়িয়ে দিলেন। এবার জড়ানো গলায় বললেন, এর আগে ব্যবস্থা নিতে হবে, না হলে ভবিষ্যতে বিপদ হয়ে যাবে আমার। এখন প্রায় পড়ন্ত সন্ধ্যা। ইলার দুজন বান্ধবী এসেছে আজ আফরার সাথে দেখা করতে। মেয়ে দুটির নাম রিমি আর সোহা। ওরা সবাই একসাথে পড়ে। আফরা বেশ কৌতূহল নিয়ে মেয়ে দুটিকে ড্রয়িং রুমে দেখালো। কথাও হলো বেশ। আফরা অত্যন্ত মিশুক প্রকৃতির, অনেক সহজেই সবার সাথে মিশে যেতে পারে। তাই অল্প সময় ব্যয় হওয়ার পরই ওরা আফরার সাথে মিশে গেল। অতঃপর শুরু হলো জম্পেশ আলাপ। তন্মধ্যে সোহা আফরাকে জিজ্ঞেস করলো, আপু, তোমার কেমন টাইপের লাইফ পার্টনার পছন্দ? এর উত্তর দেওয়ার জন্য আফরা ভাবলো কিছুক্ষণ, কেননা এই ব্যাপারে অতটা গভীরভাবে ভাবেনি সে। ওর কাছে রিলেশন ছিল টাইম পাসের মতো, সেখানে বিয়ের মতো চিন্তা ভাবনা তো ওর কাছে কল্পনাতীত ব্যাপার। আফরা মৃদু হেসে বলল, এমন টাইপের মানুষ যার জন্য কখনো আমাকে যেন চেঞ্জ হতে না হয়, আমি যেমন ঠিক তেমন ভাবেই ভালোবাসবে আমায়। আফরার এই উত্তরটি বেশ পছন্দ হলো ইলা সহ সোহা আর রিমির। রিমি এবার ফিসফিসিয়ে বলল, আমার তো ফারহান ভাইকে অনেক ভালো লাগে, যদি পারতাম না ওনাকেই বিয়ে করে নিতাম। আফরা ঠোঁট চেপে হাসল রিমির কথায়। সকালে ফারহানের কথাগুলো মনে হতে অন্যরকমও লাগছে বেশ। টি শার্টটা এখনও ফেরত দেওয়া হয়নি তাকে। আফরা মিনমিনিয়ে বলে উঠল, এই মানুষটাকে যে বিয়ে করবে তার লাইফ খালাস। রাতে আফরাকে ডিনারের জন্য অনেক জোরাজোরি করলো মিসেস নাবিলা, কিন্তু কোনো ক্রমেই উনি আফরাকে খাওয়াতে পারলেন না। আফরার আজ মনক্ষুণ্ণ। মেয়েটাকে এত মনমরা হয়ে থাকতে দেখে মিস্টার রিফাস প্রশ্ন করলেন, কি হয়েছে আফরা, শরীর খারাপ করছে? না আঙ্কেল, আমার আজ আসলে কিছু খেতে ইচ্ছে করছে না, আপনারা খেয়ে নিন। কথাটি বলে ড্রয়িং রুম প্রস্থান করেই সে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। আজ দিনটা বড্ড একঘেয়ামিতে অতিবাহিত হয়েছে। কারণটি আফরার অজানা। যদিও আজ অনেক দিন পর দাদের সাথে কথা হয়েছে, তবুও যেন মনে শান্তি নেই। অজানা এক অস্থিরতা কাজ করছে। আফরা চোখ বুজে নিজেকে স্থির করার চেষ্টা করলো ক্রমাগত। পুরো রুম নীরব, শুধু ফ্যানের শব্দটাই একটা আওয়াজ সৃষ্টি করছে। আফরার আজ বড্ড মনে পড়ছে ওর নিজের জন্মস্থানের কথা, ফ্রেন্ডসদের কথা, ওয়াশিংটন ডিসির প্রত্যেকটি রাতের অভাবনীয় সৌন্দর্যের কথা, এরিকের কথা। হয়তো এরিককে আফরা ভালোবাসেনি, তবে মানুষটাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে মানত সে। সামার ক্যাম্পিং, সিয়াটল ট্রিপ, লস অ্যাঞ্জেল ট্যুর, এগুলোর কথাও খুব মনে পড়ছে। আফরার অবচেতন মন হঠাৎ বলে উঠল যে সে নিজে দোটানায় ভুগছে। এভাবে জীবন চলে না। তাহলে জীবন চলে কিভাবে? নিজের জন্মস্থান ছেড়ে এক অন্য দেশ, যে দেশটা ওর বাঙালিয়ত্বের পরিচয় বহন করছে, এখানেই এই প্রথম জীবন সম্পর্কে ভাবতে বসলো আফরা। যে জীবন বলতে কী বোঝায়? এটা কি শুধুই উপভোগ করতে হয় নাকি অন্য কিছু? আমেরিকা ব্যস্ততম দেশ, সেখানে কাজ আর ক্যারিয়ারটাই সবার ঊর্ধ্বে, তারপর হলো অন্য কিছু। তবে এই প্রথম আফরা অনুভব করলো জীবনটা উপভোগ করতে হলে একজন মানুষ প্রয়োজন। নিতান্তই আপন হতে হবে সেই মানুষটা। আচ্ছা, ফারহান কি এরকম কেউ হতে পারবে? আফরার মনে পড়ল ফারহানকে ওর টি শার্টটি ফেরত দেওয়া হয়নি। উঠে বসলো সে। আগামীকালই ওর টি শার্ট ওকে ফেরত দিতে হবে। ফারহান নেলসন টি এস্টেটে ফিরে আসলো রাত 1:30টার কাছাকাছি। আশপাশ প্রচণ্ড নীরব। এই অন্ধকারে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আসাটা অনেক কষ্টকর হলেও ফারহানের অভ্যেস আছে রাত বিরাতে হাঁটাচলা করার। তবে আজ ওর মন কিছুটা বিষণ্ণ। হাজারো ব্যস্ততার ভিড়েও এই সময়টার কথা সব সময় মনে থাকে ফারহানের। আজ ওর জন্মদিন, তবে শুভেচ্ছা জানানোর মতো কোনো মানুষও নেই। কত বছর ধরে যে নিজের জন্মদিন ফারহান পালন করে না, বলতে গেলে ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছে সে। এছাড়া কী করার আছে ওর? মা বাবা তো আর নেই যে ওর যত্ন নেবে। ফারহান জামাকাপড় পাল্টে কাউচে বসে পড়ল বারান্দায়। এক হাতে চায়ের কাপটি রেলিংয়ের উপর রেখে দিল সন্তর্পণে। বাইরে ঝপাঝপ বাতাস বয়ে চলেছে, হয়তো বৃষ্টির পূর্বাভাস।
ফারহানের হঠাৎ মনে পড়ে গেল ওর ছোট্টবেলার এক স্মৃতির কথা। একবার এমনই এক রাতে বেশ জ্বর হয়েছিল ওর মায়ের। বাবা চাচ্চুর সাথে ব্যবসার কাজে ঢাকা গিয়েছিল। ছোট্ট ফারহান দুশ্চিন্তায় পড়ে যায় এতে। কী করবে বুঝে উঠতে পারছিল না, কেননা বাসায় তখন আর কেউ ছিল না। ফারহান সে রাত বৃষ্টিতে ভিজে ডাক্তার চাচার কাছে গেল। পরে উনি ওষুধের নাম লিখে দিতেই ফারহান ওষুধ আনতে চলে গিয়েছে তোরাবগঞ্জ বাজারে। 12টার পর সারা বাজার জনশূন্য। কপাল করে একটি ওষুধের দোকান খোলা পেয়েছিল সে। তারপর ওষুধ নিয়ে পুনরায় ভিজতে ভিজতে সাইকেল নিয়ে চলে যায় বাড়িতে। ওর মার জ্বর সারি প্রায় শেষ রাতে। তখন আকাশটা শান্ত। এর মধ্যে ফারহান কাউচে ঘুমিয়ে পড়াতে মা তখন জ্বরের ঘোরেই ছেলের গায়ে কাঁথা মুড়িয়ে দিতে ভোলেনি। ছেলের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেছিলেন তিনি। ফারহানের সেই স্মৃতির কথা মনে পড়তে অজান্তেই তপ্তশ্বাস বেরিয়ে পড়ল এবার। সেই ভীত ছোট্ট ফারহান আর এই ফারহান নেই। সে এখন 29 বছর বয়সী এক যুবক। দেশের মানুষ আর ছাত্রদের জন্য সর্বস্ব দিয়ে কাজ করা এক তরুণ রাজনীতিবিদ। ফারহান কাউচের পাশ থেকে গিটারটি হাতিয়ে নিল এবার। আজও গান গাইবে। ওর জন্মদিনের রাতে সব সময় বিষাক্ত সুরে গান গাওয়ার মতো এক প্রবল ইচ্ছে হয় ওর। তা ফুটিয়ে তোলে নিস্তব্ধ সুরে। ফারহান গিটারে সুর তুলল এবার। চোখ বন্ধ করে গিটারের তারে আঙুল নাচিয়ে একের পর এক সুর ভাসিয়েই যাচ্ছে। সারা চা বাড়ি নিস্তব্ধ। অদূরে করই গাছের জঙ্গল থেকে শিয়ালের ডাক পরিবেশটায় আরও তুমুল করে তুলেছে। সেই সাথে তো রয়েছে চা বাড়ির আষাঢ়ের হাওয়া। হঠাৎ বিদ্যুৎ চমকানো তালে আধার দরজায় একটি অবয়ব দেখতে পেল ফারহান। চিরচেনা এই জায়গাটিতে এই দৃশ্য ফারহানের কাছে নতুন। ফারহান মলিন চোখে এক পলক ওই অবয়বটির দিকে তাকিয়েই রইল। অতঃপর গিটারে বাজানো বন্ধ করে বলে উঠল, কেন এসেছেন আফরা? আফরা আলতো হাসল এবার। ফারহান নির্বিকার, শীতল চোখে জোড়া এক মনে হাতের গিটারটির দিকে। আফরা অবাক হওয়ার ন্যায় বলে উঠল, বাবা, আপনার সিক্সথ সেন্স অনেক ভালো তো। আমার অবয়ব দেখে বুঝে নিলেন যে এটা আমি। এত রাতে আপনি ছাড়ার কারো দুঃসাহস নাই যে আমার এখানে আসতে পারবে। আচ্ছা, কেন এসেছেন এটা বলুন। আফরা বাক বিলম্ব না করে বসে পড়ল ফারহানের ঠিক মুখোমুখে। তুমুল ঝড়ো হাওয়ায় আফরার বাঁধা চুলগুলো মুখের কাছে আছড়ে পড়ছে বারবার। সে রাতের মতো এবার স্লিভলেস টপস আর হাফ প্যান্ট পরেনি, বরং ফুলহাতা নাইট ড্রেস পরে আছে। হয়তো সেদিনকার ফারহানের কড়া কথায় আফরা এগুলো পড়েছে। বিষয়টা ফারহানের ভালো লাগলো। মেয়েটা চঞ্চল প্রকৃতির হলেও সবার কথা শোনে। আফরা বলে উঠল, আপনি এমন কেন? কেমন? এই যে দাম্ভিক আর বদমেজাজি টাইপ। আমি এসেছি এত রাতে, কই বলবেন আফরা আসুন গল্প করি। ফাহিম আর ইলা হয়তো এমনটাই বলতো, তবে আপনি তো আবার মিস্টার কমরেড, কথা তো আর মুখ দিয়ে বের হয় না আপনার। শেষ কথাটা ব্যঙ্গ করে বলল আফরা। ফারহান ভ্রু কুচকালো আফরার এমন সহসা কথাগুলো শুনে। শীতল কণ্ঠে বলল, এই জন্যই ওরা ফাহিম আর ইলা এবং আমি ফারহান। ওদের মা শিক্ষা দিয়েছে কিভাবে মেহমানদের সাথে কথা বলতে হয়, আর আমার মা শিক্ষা দেয়নি, তাই আমি এমন। আফরা চুপ হয়ে গেল। এই মানুষটার সাথে মজা করাটাই বেকার। ফারহান নিঃশব্দে বসে রইল এবার। আফরার গহীন দৃষ্টি ওকে এক অন্য ঘুরে নিয়ে যাচ্ছে। গিটারটা রাখতেই আফরা স্থির কণ্ঠে বলল, আপনার এই বিষাক্ত সুরের মায়া জালেই তো আবদ্ধ হয়ে আসলাম এখানে, আর এখন এই গিটারটাই আপনি রেখে দিচ্ছেন? ফারহান মৃদু গলায় বলল, আমার তখন ইচ্ছে হচ্ছিল গিটার বাজানোর, এখন আর ইচ্ছে করছে না, তাই রেখে দিচ্ছি। ফারহান উঠে দাঁড়ালো এবার। আফরার হাত ধরে টেনে ওঠালো ওকেও। আফরার চাহনি নিবিড়, বাতাসের তালে কেঁপে উঠছে ওর ঠোঁট জোড়া। এই শ্রীমঙ্গল জায়গাটি বারবার ওকে অজানা মায়ায় হারিয়ে দিচ্ছে। সেই সাথে ফারহান নামের মানুষটাও। বিদ্যুৎ চমকাচ্ছে বারবার, সেই সাথে বারবার উজ্জ্বল ফর্সা হয়ে উঠছে ফারহানের শ্যামলা মুখ। কি ঘোর লাগানো তার দৃষ্টি! দেখেই অজানা এক জগতে হারিয়ে যাওয়া যায়। আফরা এবার প্রশ্ন করল, আচ্ছা, আপনি এখানে কাউকে আসতে দেন না কেন? কারণ আমার ব্যক্তিগত জায়গায় কারো হস্তক্ষেপ আমি পছন্দ করি না। আফরা কিছুটা অবাক হয়ে গেল ফারহানের কথায়, তাই আবার জিজ্ঞেস করলো, ব্যক্তিগত জায়গা মানে? ফারহান হাসলো কিঞ্চিত, তারপর মৃদু গলায় বলল, চাচুরে বাংলো বাড়িটি ছাড়াই পুরো নেলসন টি এস্টেটটি আমার। অবাকের সীমা যেন আরও অতিক্রম করলো আফরার। সে তো মনে করেছিল যে জায়গাগুলো সম্পূর্ণ মিস্টার ইফাজের।
ফারহান শুধু এখানে দায়িত্বে আছে, কিন্তু হলো উল্টো। হঠাৎ অনিশ্চিত ভাবনার মুখোমুখি হয়ে আফরা স্থির হয়ে গেল। নরম গলায় বলল, তাই তো বলি, রাজনীতি করে আপনার দিন চলাটা সহজ না। আপনার ইনকাম তো সবই টি স্টেট থেকেই, তাই না? হ্যাঁ। ফারহান বলে উঠল। আফরা হঠাৎ তীক্ষ্ণ চোখে ফারহানের দিকে তাকালো। আফরা এতক্ষণে খেয়াল করেছে ফারহান কিছুটা বিরক্ত আফরার উপস্থিতিতে, তাই জড়ানো কণ্ঠে বলল, আমি বুঝি না আপনি আমায় এত বিরক্ত করেন, মনে করেন কেন? আজব, আমি কি আসলে বিরক্তিকর কেউ? শুধু বিরক্তিকর বললে ভুল হবে, মহা বিরক্তিকর। আপনার মতো পাগলাটা মেয়ে আমি কখনো দেখি নাই। রাতে গিটারের সুর শুনেছেন দেখে এভাবে এখানে এসে পড়তে হবে? কেউ দেখলে কি হবে? ফারহানের প্রখর গলা। আফরা গোল গোল চোখ করে বলল, তো লুকিয়ে আসবো নাকি? লিসেন, এই আফরা লুকিয়ে টুকিয়ে কাজ করার মানুষ না, বুঝছেন? ফারহান তপ্ত শ্বাস ছাড়ল এবার। এখন কথা বাড়ালেই কথা বাড়বে, দাঁতে দাঁত চেপে তাই বলে উঠল, আপনি প্লিজ এখান থেকে যাবেন। আফরা হঠাৎ কিছু একটা ভেবে খুব কাছাকাছি এসে দাঁড়ালো ফারহানের। কিছুটা পা উঁচু করে। ফারহান তখনও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মুখের বিরক্তি ভাবটা উবে গেল কর্পূরের ন্যায়। আফরার ঠোঁটে স্মিত হাসি। ফিসফিসিয়ে বলে উঠল, যাবো না আমি। দরকার পড়ে সারা রাত আপনার হন্টেড হাউসেই থাকবো। কি করবেন এবার আপনি? ইতিমধ্যে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। প্রচণ্ড বাতাসের সমাহারে সর্বত্র উত্তাল। ফারহান অনুভব করতে পারছে এই মেয়েটার জন্য অজান্তেই ওর হৃদয় চিনচিন ব্যথার উপদ্রব। হলোটা কি ফারহানের? এতদিন সবার সামনে শক্তপোক্ত যুবক হিসেবে প্রতিষ্ঠিত করলেও আজ এই ভিনদেশি মেয়েটার প্রতি এতটাই দুর্বল যে বারবার নির্বাক হয়ে যায়। ফারহান সামলে নিল নিজেকে। কাট গলায় বলল, জানেন, আমার এই জায়গায় আসা সবার জন্য নিষিদ্ধ। তবুও আপনি বেশ কয়েকবার আসার মতো দুঃসাহস করেছেন, আর এখন বলছেন যে এখান থেকে যাবেন না। সত্যি বলতে আপনার মতো উইয়ার্ড গার্ল দেখা আমার জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের সেটাই বুঝতে পারছি না। সেটা আমার দেখার বিষয় না। তবে একটা বিষয় ভাবলাম যে আমি বোধহয় 3 দিন আপনার কথা অমান্য করাটা অনেক বাড়িয়ে দিয়েছি, তাই না মিস্টার কমরেড? ডোন্ট কল মি কমরেড। আফরা হাসল কিঞ্চিত, মৃদু কণ্ঠে বলল, আমি এবার আবারও আপনার কথা অমান্য করব, কেননা আমার সাধ্য নেই আপনাকে ফারহান নামে ডাকার। ফারহান কিচ্ছু বলল না এবার। আফরার সাথে কথা বাড়ালেই আফরা খুঁটি মেরে এখানে বসে থাকবে, তাই এড়িয়ে চললেই ভালো হবে। ফারহান নিঃশ্বাস ছাড়ল বার কয়েক। এই প্রথম আফরা মেয়েটা ওর চিন্তা ভাবনাকে অন্য মোড়ে নিয়ে যাচ্ছে, যেদিকে ফারহানের দিন চলে যায় রাজনীতির মাধ্যমে। রাজনীতি, হ্যাঁ, এই রাজনীতি জিনিসটাকেই ও জীবনের মূল মন্ত্র বানিয়ে রেখেছিল। পারিবারিক ঝামেলার পর ছাত্র জীবনে ছোট্টভাবে এসবই যুক্ত হলেও ওর বিচক্ষণতা আর দূরদর্শিতার জন্য উপর মহলের অনেক নজর কেড়ে নেওয়াতে ফারহানের নাম ডাক অনেক বেড়ে গিয়েছে শ্রীমঙ্গলে। সিলেট বিভাগের যত অঞ্চল আছে কম বেশি সব পার্টিতেই ওকে আহ্বান করা হয় তাদের দলে নিযুক্ত করার জন্য। কিন্তু এসবে দৃষ্টি না দিয়ে ফারহান নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে সবার জন্য। এভাবেই চলছে দিনকাল। তবে এই প্রথম ফারহান এমন একজন মেয়ের মুখোমুখি হলো যে পুরোটাই ওর বিপরীত তাদের জীবনাচার আর খাদ্যাভ্যাসও। তবুও মেয়েটার জন্য এক প্রথম ফারহান বুঝতে পারল যে রাজনীতি জীবনের সব কিছু না, এর বাহিরেও একটা আলাদা জগৎ আছে। সেটা সুন্দর কিনা সে জানে না, তবে সেটা উপভোগ্য। আফরা এবার প্রশ্ন করল, কি হলো আপনার? ধ্যান ভাঙল ফারহানের। আফরা মেয়েটার ওর অনিশ্চিত জীবনের উপস্থিতি কেমন যেন বিষিয়ে তুলছে, তাই ফারহান কঠোর গলায় বলল, আপনি চলে যান এখান থেকে। আনন্দিত মনটা নিমিষেই খারাপ হয়ে গেল আফরার। ফারহান এমন ভাব করছে যেন আফরার এমন খারাপ মন হওয়াটা ওর কাছে কিছুই না। অজান্তেই আফরার মনে এক করুণ হাহাকার জন্মালো। আচ্ছা, ফারহানের উপস্থিতি আফরার যেমন ভালো লাগে, সেভাবেই কেন আফরার উপস্থিতিটা ফারহানের কাছে ভালো লাগে না? একটা সুপ্ত অভিমান জেঁকে বসলো ওর মনে, যার কথা ফারহানের অজানা। আফরা মলিন গলায় বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আর এই নিন আপনার টি শার্ট। আর কখনো আপনার ব্যক্তিগত জিনিসে এইভাবে আমায় দিবেন না আপনি। ফারহান সেদিকে না তাকিয়ে বলল, এটা এখন আর আমার প্রয়োজন নেই। আপনি চাইলে আপনার কাছে রাখুন, নয়তো ফেলে দিন, সেটা আমার ব্যাপার না।
ফিচালো হাসি দিল আফরা। অবাধ্য বর্ষণধারার ন্যায় সিক্ত হয়ে উঠছে ওর চোখজোড়া। ঠোঁট দুটো হালকাভাবে চেপে শার্টটা আবার নিজের হাতের মুঠোয় আটকে নিল। তারপর সময় বিলম্ব না করে ঝিরে ঝিরে বৃষ্টিতেই চলে গেল বাংলোর দিকে। গতরাতের বৃষ্টির তাণ্ডবের পর সকালে আকাশ অনেক পরিষ্কার। কড়া রোদ্দুরের রশ্মিতে সারা শ্রীমঙ্গল যেন খাঁ খাঁ করছে। চা বাগানে কর্মরত উপজাতিদের অদূরেই দেখা যাচ্ছে কাজ করতে। আফরা সেদিকে অবাক পানে তাকিয়ে থাকলো। গতকাল ফারহানের তিক্ত আচরণের জন্য বড্ড কষ্ট পেয়েছিল সে। বুকের ভেতর জমে গিয়েছিল এক রাশ হাহাকার। তবে পরে ভাবে যে কেন এত কষ্ট পাচ্ছে সে। আদৌ কি সে ফারহানকে ভালোবাসে, নাকি শুধু মোহে পড়ে আকর্ষণ পাওয়ার জন্য এরকম করছে? প্রত্যেকটি মেয়ের মধ্যে একটি বৈশিষ্ট্য আছে যে সে যদি কোনো ছেলেকে মনে মনে পছন্দ করে তবে তার অ্যাটেনশন সে পেতে চায়। আফরা ভেবে নিল এটাই, কেননা এসব ভালোবাসা তার জন্য না। আফরা রুমে বসে এসব ভাবছিল, তখনই দরজা খুলে এসে বললেন মিসেস নাবিলা। আজ ওনার চোখে মুখে উৎফুল্লতার ভাব। তিনি আফরাকে বললেন, এই কি আফরা, এভাবে গুমসুম হয়ে আছো কেন? এমনিতেই আন্টি, ভালো লাগছে না। আফরার এই কথাটি শুনে মলিন হয়ে গেলেন মিসেস নাবিলা। জড়ানো কণ্ঠে বললেন, আহা, তুমি এসেছো কতদিন হলো, অথচ কোথাও নিয়ে যেতে পারলাম না তোমাকে। কি বলবো আমি তোমার বাবাকে? এক কাজ করো, ফটাফট রেডি হয়ে যাও। চমকে গেল আফরা, তাই বলল, হঠাৎ কোথায় যাব? ইলার সাথে কলেজে যাও। আজ ওদের কলেজে নেতা পেতারা অনুষ্ঠান করছে ছাত্র দলের অধিবেশনের জন্য। আর এরা রাজনীতি করে তো, ক্ষমতার জন্য কয়েকদিন এরা জনগণদের অনেক সুবিধা টুবিধা দেয়। তুমি যাও ওখানে, তারপর ফাহিম ইলার সাথে শ্রীমঙ্গল বাজারে 7 রঙের চা খেয়ে এসো, ভালো লাগবে। আফরা ভাবলো এই সময় ঘোরাটা মন্দ হবে না। তাছাড়া এখানে আসার উদ্দেশ্যটাই হলো ঘোরাফেরা করা, ফারহানের তিক্ত ব্যবহারের শিকার হওয়াটা নয়। আফরা তাই মুচকি হেসে বলল, ঠিক আছে, আমি তাহলে রেডি হচ্ছি। মিসেস নাবিলা খুশি হলেন। এভাবে ফাহিম আর আফরা যদি একে অপরকে সময় দিতে পারে তাহলেই বিষয়টা আরও ভালোভাবে এগোনো যাবে। আর যাই হোক, আফরা মেয়েটাকে ফাহিমের জন্য কিছুতেই হাতছাড়া করবেন না তিনি। গাড়ি থেকে নেমে কলেজের গেটের সামনে দাঁড়ালো আফরা, ফাহিম আর লীলা। চারিদিকে অনেক মানুষের সমাগম, বেশিরভাগই ছাত্র রাজনীতি সংশ্লিষ্ট নেতাকর্মী। আরও 2-1 দল ছাত্রদের দেখা যাচ্ছে যারা স্বেচ্ছাসেবী হয়ে কলেজে কাজ করছে। আফরা মৃদু চোখে আশপাশ পরখ করে নিল। ক্যাম্পাসটি এক কথায় সুন্দর। ইলা এবার জিজ্ঞেস করলো, ক্যাম্পাসটি কেমন লাগলো আপু? সুন্দর। আফরার মৃদু প্রত্যুত্তর। ইলা এবার বিনয়ী হাসি দিল। ফাহিম বলল, তো সামনে এগিয়ে চলো, এখানে দেখার মতো অনেক কিছু আছে। চলো তাহলে। আফরা ধীরভাবে বলল। তারপর সবাই প্রবেশ করলো কলেজটিতে। এই কলেজে মোট 4টা ভবন আছে, যার মধ্যে প্রথম ভবনটি দখল করে রেখেছে ছাত্র দলেরা, আর বাকি 3টে ভবন মোটামুটি খালি। ফাহিম বলে উঠল, 3 নম্বর ভবনের পেছনে একটা ঝিল আছে, সেখানকার পরিবেশটা সুন্দর। আপনি যেহেতু প্রকৃতিপ্রেমী, তাহলে সে ভালো লাগবে আপনার সেখানে। ফাহিমের কথা মতো ওরা 3 জন এবার চলে গেল ঝিলের দিকে। ক্লান্ত দুপুর। গত রাতের প্রচণ্ড বৃষ্টির পর দুপুরের রৌদ্রতপ্ত মৌসুমে দাউ দাউ করছে সারা পরিবেশ। আফরা গরমের সাথে পরিচিত থাকলেও এত গরমের সাথে সে পরিচিত ছিল না, যার দরুন গরমে শরীর পুড়ে যাচ্ছে বেশ। কিন্তু ঝিলের দিকে এগিয়ে যেতে আফরা শরীরে অজান্তেই এক শীতল বাতাসের খেলা ছেয়ে গেল। 3 নম্বর ভবনটির পিছনে থাকায় এখানে রৌদ্রের রেশ কম। অল্প বিস্তর ছায়ায় এক অন্যরকম প্রশান্তি খেলে যাচ্ছে হৃদয়। আফরার এই দৃশ্য দেখে ভালো লাগলো, কেননা কলেজের অন্যান্য স্থানগুলো থেকে এই স্থানটি বেশ পরিষ্কার। ঝিলের এক প্রান্তে কদম গাছ বেয়ে গেল আফরা। ইলা তা দেখে বলল, এখানে বসবে? হ্যাঁ, বাসি, জায়গাটা ভালো লেগেছে। তারপর 3 জন বসে পড়ল কদম গাছটির দিকে নিচে। ঘাসের বিস্তীর্ণ কার্পেটে শরীর এলিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দটা আছে সেই আনন্দ অন্য কোথাও নেই। ফাহিম গাছের সাথে হেলান দিয়ে বসলো এবার, আর চোখে দেখে যাচ্ছে আফরার ঠোঁট কোলের অল্প বিস্তর হাসিটাকে। আপনার হাসিটা খুব সুন্দর আফরা। ফাহিমের এই কথার পরিপ্রেক্ষিতে আফরা ফাহিমের দিকে তাকালো।
ফাহিম ইতিমধ্যে আফরা থেকে চোখ সরিয়ে নিল, আকাশের দিকে তাকিয়ে আছে। আফরা কিছুই বলল না এতে। কেন যেন হঠাৎ ফারহানের কথা ওর মনে পড়ল। আফরার মন অজান্তেই ইচ্ছে পোষণ করছে যেন ফারহান ওর সম্পর্কে এমন দু চারটে কথা বলুক, কিন্তু এমন কিছুই বলেনি সে, বরং দাম্ভিকতা আর নিপুণতার সাথে সুন্দরভাবে আফরাকে এড়িয়ে চলেছে। ফাহিম এবার বলল, আচ্ছা আফরা, আপনার ট্রাভেলিং জিনিসটা কেমন লাগে? আফরা ভাবল কিঞ্চিত, তারপর আড়ষ্ট গলায় বলল, এক কথায় অনেক ভালো। আমি এ পর্যন্ত অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, ক্যাম্পিং থেকে শুরু করে আইস স্কেটিং, তারপর ক্লাইম্বিং, এগুলো আমার সব বলতে পারেন। বলতে পারেন, হ্যাঁ। ফাহিম তপ্ত শ্বাস ছাড়ল এবার, তারপর মিহি কণ্ঠে বলল, তাহলে একটা মানুষের লাইফ ঠিক করার মতো এক্সপিরিয়েন্স আপনার আছে। আফরার কপাল ভাঁজ করে ফেলল এবার, সেই সাথে ইলাও। ফাহিম আফরার দিকে তাকিয়ে আছে কৌতূহল নিয়ে। আফরা হাজার খুঁজো বুঝতে পারল না যে ঠিক কী বলতে চাচ্ছে ফাহিম, তাই অপ্রস্তুত কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে আপনি ঠিক কি বলতে চাচ্ছেন ফাহিম? ফাহিম আফরার ঠিক মুখোমুখি হয়ে বসলো। ওর চোখে মুখে খানিকটা দুশ্চিন্তা, নিঃশ্বাস ফেলছে বারবার, জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে বলে উঠল, আমি আসলে ফারহানের কথা বলছি। আফরা অবাক হলো আরও এক দফা। ফাহিম বলতে শুরু করলো, আপনি তো এতদিন দেখে বুঝতে পেরেছেন যে ফারহান ঠিক কেমন, তাই আর বেশি কিছু বলবো না। আসলে চাচু চাচি মারা যাওয়ার পর থেকে বড় একাই বড় হয়েছে ফারহান। আমার মা কখনোই ফারহানকে পছন্দ করতেন না, মনে করতেন ও একটি বোঝা। তবুও আমাদের দুজনের মধ্যে সখ্যতা খুব বেশি ছিল। আমরা দুজন কলেজ পর্যন্ত অনেক কাছাকাছি থাকলেও একসময় আমাদের সম্পর্কের সময়ের ব্যবধানে ফাটল ধরে যায়। আমি যখন পড়াশোনার সুবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজ যাই, তখনই ও ঢুকে পড়ে রাজনীতিতে। একটা রাতও বাড়িতে থাকতো না। কি করতো তা বুঝেছি আমরা অনেক দিন পরে, তবে ততক্ষণে আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছিল সে। হ্যাঁ, আমি মানছি যে রাজনীতির সদুদ্দেশ্য নিয়ে করলে সেটা ভালো, তবে নিজের জীবনটাকে এভাবে বিলিয়ে দেওয়া ঠিক হবে? ফারহানের এই অবস্থাটা আমার খারাপ লাগে অনেক। আমি চাই না ওকে এভাবে অন্ধকারে রেখে দিতে। আমি চাই যে ওর একটা সুশৃঙ্খল লাইফ হোক। বলেই অবশেষে থামলো ফাহিম। আফরা বসে আছে নির্বিকারভাবে, যেন ফারহানের কোনো বিষয়তে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ফাহিমের বলা শেষ হওয়ার পর আফরা আবার ফাহিমকে জিজ্ঞেস করলো, ফারহান আমার হাজবেন্ড? না। বয়ফ্রেন্ড? না। তাহলে ভাই? মোটেও না। তো আমাকে এসব বলছেন কেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো আফরা। ফাহিম কিছু বলতে চেয়েও বলল না, কেননা আফরা চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে ফারহানের নাম শুনে মেয়েটা অনেক রেগে গিয়েছে। আসলেই হয়েছে তাই। গত রাতে ফারহানের কাছ থেকে অপ্রত্যাশিত সেই ব্যবহারটি বড়ই গভীর দাগ কেটেছে আফরার মনে। আফরার কাছে ফারহানই প্রথম পুরুষ যার জন্য এত গভীরভাবে আফরা অনুভব করে, আর ফারহানই সেই শেষ মানুষ যার সম্পর্কে সকল ভাবনা নিঃশেষ করে ফেলবে সে। আফরা অবাধ্য চুলগুলো পেছনে ঠেলে দিল এবার, তারপর শীতল গলায় বলল, লিসেন ফারহান, আপনার ওই ভাইটা আস্ত একটা বদমেজাজি দাম্ভিক টাইপ মানুষ। এমন মানুষদের না আমি যতটা পারি ইগনোর করে চলি, তবুও নিজের ইগোর মাথা খেয়ে কথা বলতে গিয়েছিলাম আমি ওনার সাথে, কিন্তু আমার মনে হয় না সে এতে সন্তুষ্ট। তাই আমি আর ওই কমরেড ফারহান জুবাইরের দিকে মাথা ঘামাবো না। তাই ওনার সম্পর্কে আমার সাথে আর কথা না বলেই ভালো হবে। শেষ কথাগুলো বলতে গিয়ে আফরা এলোমেলো করে ফেলল। আসলেই বাংলা বেশ কঠিন, একাধারে বেশি বাক্য বললেই উল্টাপাল্টা হয়ে যায়। ফাহিমের সাথে ইলাও হেসে ফেলল এবার। আফরা চোখ ছোট ছোট করে দুজনের দিকে তাকালো এই জন্য। ইলা হাসি থামিয়ে বলল, থাক আপু, আর ওই মানুষটার কথা বলতে হবে না। তোমার কথার যেই অবস্থা ছিল, ওই গম্ভীর মানুষটাও হেসে ফেলবে। বলে আবার হেসে দিল ইলা। যোগ দিল ফাহিমও। আফরা দাঁতে দাঁত চেপে বলল, তোমরা দু ভাই বোন আসলেই অনেক বদ। ইলার মোবাইল বারবার বেজে উঠছে এই সময়। 6 বার রিং হওয়ার পর বন্ধ হতে না হতে আবার ক্রিং ক্রিং করে রিং বেজে উঠল। ইলা স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখে অপ্রস্তুত হয়ে পড়ল এবার। একবার ফাহিমের দিকে তাকালো তো একবার আফরার দিকে। ভাগ্যিস ওর ভাই আফরার সাথে কথা বলছে, না হলে স্ক্রিনে ভেসে ওঠা নামটি দেখলে
তুল কালাম কাণ্ড বাদিয়ে ফেলতো এবার। ইলা সন্তর্পণে মোবাইলের ভাইব্রেট করে দিল, মেসেঞ্জারের নোটিফিকেশনও অফ করে দিল, যাতে ফাহিম ভাই বিন্দুমাত্র সন্দেহ পোষণ করতে না পারে। আপাতত কিছুদিন এই ব্যাপারটা লুকিয়ে রাখাটাই ভালো। প্রধান ভবনের বামপন্থী ছাত্র দলের নেতা ওমর ফারুকের সামনে আয়েশ করে বসে আছে ফারহান। ওমরের পেছনেই দাঁড়িয়ে আছে ওর সাঙ্গপাঙ্গরা। সকলেরই তীক্ষ্ণ দৃষ্টি এখানকার সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব ফারহান জুবায়েরের দিকে। ওমরের দল শুনেছে কোনো পক্ষের হয়ে কাজ না করেই নাকি এই যুবক সারা শ্রীমঙ্গলের নাম ছাপিয়ে দিয়েছে। এখানকার প্রতিটা সমাজ কালন্য সংস্থায় যদি কারো নাম ডাক হয়, সে হলো নিয়াজি সাহেবের অন্তর্ভুক্ত ছাত্রনেতা কমরেড ফারহান জুবায়ের। সেই হিসেবে অন্য দলের সামনে ফারহানের দাম্ভিকতাটা একটু বেশি। ওমর ফারহানের দিকে তীর্যক দৃষ্টিতে তাকালো এবার, তারপর বলে উঠল, তোমায় এখানে আসতে বলার কারণ কি তুমি জানো মিস্টার ফারহান জুবায়ের? বাঁকা হাসি দিল ফারহান, মৌনতা কাটিয়ে প্রখর কণ্ঠে বলল, প্রথমত, তোমার ডাকে আমি আসিনি। আমি এখানে এসেছি স্টুডেন্টসদের জন্য। আফটার অল, ছাত্রনেতা আমি, আমার তো এখানে আসতেই হবে। অপমানে থমথমে হয়ে উঠল ওমর। দেখলে ওদের দুজনকে সমবয়সী লাগলেও ফারহানের কথাবার্তা ওকে এক অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। ওমর সশব্দে নিঃশ্বাস ফেলল এবার, তারপর বলে উঠল, চেয়ারম্যান আদিত্য ব্যানার্জিকে চিনো তো? অবশ্যই চিনি। গত পরশু আমাদের সাথে একটা গোল টেবিল বৈঠক হয়েছিল ওনার সাথে। এখন এসব প্রশ্ন করছো কেন ওমর? ওমর নিজের ছোট্ট ছোট্ট দাড়িতে আবছাভাবে হাত বুলিয়ে নিল। ফারহান ছেলেটাকে যেভাবেই হোক নিজেদের দলে আনতে হবে, না হলে ওদের কর্মপরিকল্পনা কখনোই সফল হবে না। ওমর টেবিলে একটা বাড়ি দিয়ে বলে উঠল, আমরা চেয়ারম্যান আদিত্য ব্যানার্জির অন্তর্ভুক্ত দল, তাই এখানে ইলেকশনে আমাদের যেমন পাওয়ার আছে, তেমনি সবার সুযোগ করে দেওয়ার বড় সুবিধাও আছে। কলেজ সংক্রান্ত যে কোনো বিপদে বড় পাওয়ারের দরকার হলে অনায়াসে আমাদের চেয়ারম্যান সে ব্যবস্থা করে দিবে। তাই বুঝতেই পারছো আমাদের বিপরীত দল থেকে আমাদের ক্ষমতা এবং ইলেকশনে পাশ করার চান্সটা বেশি। ফারহান একটু ঝুঁকে এলো টেবিলের দিকে, গম্ভীর গলায় বলল, আর তুমি আমার কাছ থেকে কি চাও? স্মিত হাসল ওমর, তারপর বলল, তোমার কথার স্টাইল দেখে আমি অভিভূত ফারহান। যাই হোক, মেন পয়েন্টে আসার জন্য ধন্যবাদ। আমি চাই যে তুমি আমাদের দলের নেতা হয়ে ইলেকশনে কাজ করো, তাহলে নিশ্চিত আমরাই জিতব। এটা তোমার জন্য অনেক বড় একটা সুযোগ ফারহান। আমাদের দলে যোগ হলে কেউ তোমার পাওয়ার কেড়ে নিতে পারবে না। যেই ফারহান জুবায়েরকে শ্রীমঙ্গল থেকে শুরু করে সারা সিলেট বিভাগ আংশিক চিনে, সে আরও পরিচিত লাভ করবে। সামনে আরও বড়ভাবে তুমি ইলেকশনও যোগাযোগ করতে পারবে, সুতরাং মিস করো না। ফারহান ওমরের প্রতিটা কথা শুনল, ভালো মতো শুনল। সাব্বির শামসু সহ ওর দলের বাকি মানুষেরা ভাবছে যে ফারহান আসলে কি করবে। এটা ওর জন্য আসলেই বড় সুযোগ, আর এমন লোভনীয় প্রস্তাবে যে কেউই সহজেই লোভে পড়ে রাজি হয়ে যেতে চাইবে। ফারহান মৌনতা কাটিয়ে হঠাৎ বলে উঠল, প্রস্তাবটা লোভনীয়, কিন্তু আমি সরাসরি এটা রিফিউজ করছি। ওমর অবাক, সাথে ওর বাকি সাঙ্গপাঙ্গরাও হতভম্ব হয়ে বলল, তুমি কি বোকা ফারহান? এমন সুযোগ স্বয়ং চেয়ারম্যান সাহেব তোমায় দিয়েছে, আর তুমি? আমি আগে স্পষ্টত বলে দিয়েছি যে আমি কোনো দলের অন্তর্ভুক্ত হয়ে কাজ করব না। আমার নিজের যতটুকু পাওয়ার আছে এটাই আমার জন্য যথেষ্ট। আর একটা কথা, আমরা স্টুডেন্টসদের জন্য লড়াই করি, কোনো সো কল চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গদের ইলেকশন জেতার জন্য না। তুখর কণ্ঠে বলে উঠল ফারহান। ওমর রেগে গেল হঠাৎ, টেবিলে সজোরে বাড়ি দিয়ে ফারহানের শার্টের কলার ধরার চেষ্টা করতেই ফারহান ওর দু হাত চেপে ধরল। ফারহানের দৃষ্টি তীক্ষ্ণ, ওমরের চোখে দিয়ে আগুন বের হচ্ছে এবার। ফারহান বলে উঠল, আজ শুধু হাত চেপে ধরলাম ওমর, আগামীবার এমন কাজ করার দুঃসাহস দেখালে একেবারে হাত ভেঙে দেব। ফারহান কথাগুলো শান্তভাবে বললেও ওর চোখে মুখে ভয়ঙ্কর রাগ দেখা যাচ্ছে। কলেজের পরিবেশ ফারহান আর ওমরের কারণে উত্তপ্ত। ডানপন্থী দলের লোকেরাও ওদের সংঘর্ষ দেখতে এসে পড়েছে এখানে। এসব এক পর্যায়ে এমনভাবে বেড়ে গেল, সে সারা কলেজে দাবানলের মতো ছড়িয়ে পড়ল খবরটি। ৩ নং ভবনের ঝিলে বসা ফাহিম, আফরা আর ইলার কানেও বিষয়টি আসতে সময় লাগেনি। সবার মুখে মুখে একই কথা, বামপন্থী দলের ওমর ফারুকের সাথে তর্কাতর্কি চলছে কমরেড ফারহান জুবায়েরের। ফাহিম অস্থির হয়ে বলে উঠল,
ও মাই গড, জলদি ফারহানের কাছে যেতে হবে। ওর মাথা খারাপ হয়ে গেলে খুন খারাপি করতেও দুবার ভাববে না। কথা অনুযায়ী সবাই দ্রুত রওনা হলো প্রধান ভবনের উদ্দেশ্যে, কিন্তু সেখানে এত শোরগোল যে মানুষের সমাগমে ভেতরে কেউই ওরা প্রবেশ করতে পারেনি। ফাহিম শক্তপোক্তভাবে চেপে আছে আফরার হাত, যাতে আফরা হারিয়ে না যায়। ফাহিম আফরাকে এখানে আসতে না বলেছেও তবুও আফরার কথা শুনেনি। সে জানতে চায় ফারহানের সাথে কি হয়েছে ওই নেতার। ফাহিমের চোখে মুখে দুশ্চিন্তার সাথে বিরক্তিও। মাকে বারবার বলেছিল আফরাকে এখানে না নিয়ে আসলে ভালো হয়, এসব জায়গায় আনন্দর থেকে ত্রাস বেশি থাকে। ইলা ইতিমধ্যে পেছনে চলে গিয়েছে। আফরা বিব্রত হয়ে বলল, ফাহিম, এখানে অনেক মানুষ, আমি বাইরে চলে যাই। আমিও তাহলে আপনার সাথে আসছি। সমস্যা নেই, আমি বাইরে দাঁড়াই, আপনি দেখেন ফারহানের কি হয়েছে। এবার আফরা ফাহিমের থেকে নিজের হাত ছাড়িয়ে বাহিরে চলে গেল। ভেতরে যেমন মানুষ সেই রকমই মানুষ বাহিরেও। একরকম ধস্তাধস্তি চলছে, তবুও কপাল করে ইলাকে পেয়ে গেল আফরা। ইলা অবাক হয়ে বলল, আপু তুমি ঠিক আছো তো? আফরা কিছু বলতে যাবে, এর মধ্যেই ভিড়ের মাঝে কারো আপত্তিকর স্পর্শ অনুভব করা শুরু করলো সে। ইলার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, কেননা সেও এই অবস্থার শিকার। আফরা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকানোর চেষ্টা করলো। যেমনটা ভেবেছিল ঠিক তাই, দুজন ছেলে ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। এগুলো কে বা কারা আফরা জানে না, শুধু জানে এরা ভিড়ের মাঝে লুকিয়ে থাকা কিছু নরপিশাচ, যারা মানুষের অগোচরে নিজের নোংরামিপনা দেখিয়ে চলে। আফরা দাঁতে দাঁত চেপে বলে উঠল, ছাড়ো আমায়। ছেলেটা গা ঘিন ঘিন করা এক হাসি দিল। এখন চিল্লালেও কোনো কাজ হবে না। সারা ক্যাম্পাস এখন প্রধান ভবনের খবর নিয়ে উত্তপ্ত হয়ে আছে। ইলার অবস্থাও শোচনীয়। বেচারা মেয়েটা তো পারছে না কেঁদে দিতে। তখনই একটা প্রচণ্ড ধাক্কায় দুজনেই ওই ছেলেগুলোর থেকে ছাড়া পেয়ে গেল আকস্মিকভাবে। একজন ছেলে দুটোকে এলোপাথারিভাবে মেরেই চলেছে। ছেলে দুটো ওকে পাল্টা প্রয়োগ করলো, কিন্তু অদ্ভুতভাবে ওরা দুজনও আহত হয়ে গেল অনেক বেশি। আফরা অবাক হয়ে দেখতে থাকলো মানুষটিকে। ফারহান, চোখ মুখ ভয়ঙ্কর লাল হয়ে আছে, কপালে হাতের রগ ফুলে আছে অস্বাভাবিকভাবে। ওই দুজনের পক্ষ হয়ে আরও কিছু লোক ফারহানকে আক্রমণ করতে চাইলো, কিন্তু ফারহানের লোকেরা সবাই এসে এদিকে রীতিমতো হকি স্টিক দিয়ে রক্তারক্তি শুরু করেছে। ফারহান চেঁচিয়ে বলে উঠল, তোদের মতো কুত্তার বাচ্চাদের রাজনীতি করার মূল্য নাই। সাহস কি করে হলো ওদের দিকে হাত আগানোর? আজ তোদের হাত ভেঙে দিব একেবারে। তোদের আজ যদি কবরে শোয়াতে না পারছি। আফরা এবার সত্যিই ভয় পেয়ে গিয়েছে। আমেরিকায় গড়ে ওঠা একজনের কাছে এমন দৃশ্য বুক কাঁপানোর মতো। চারিদিকে মারামারি, রক্তারক্তি, মানুষের সংঘর্ষ। আফরার মনে একটাই কথা, যেভাবেই হোক ফারহানকে থামাতে হবে। রাজনৈতিক কোন্দল ছেড়ে হঠাৎ সময় ব্যবধানে সারা কলেজ নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণে চলা ভয়ঙ্কর মারামারি অবশেষে থেমেছিল পুলিশ অফিসারদের চার্জ পড়াতে। ফারহান থেমে যায় তখন, সে সাথে ডানপন্থী দলের লোকেরাও। বলা বাহুল্য, আফরা আর ইলার সাথে যে বা যারা অশ্লীল আচরণ করেছিল তারা ছাত্রনেতা ওমর ফারুকের লোক ছিল। মেয়ে দুটোকে ভিড়ের মাঝে অসহায় দেখে ওরা দুজন নিজের পশুতত্ত্বটা দমাতে পারেনি। তখনই ওমর ফারুকের সাথে তর্কাতর্কির পর ফারহান দ্রুত পায়ে বেরিয়ে আসছিল প্রধান ভবন থেকে। ওর মস্তিষ্কে এখনও ওমরের সেই হুমকি দেওয়ার কথাগুলো স্মৃতিচারণ হচ্ছে বারবার। সাহস কী করে হলো ওর ফারহান জুবায়েরের কলার ধরার মতো দুঃসাহসিক কাজে হাত বাড়ানো? এদিকে চেয়ারম্যান আদিত্য ব্যানার্জির রীতিমতো ওকে ফোর্স করছে ইলেকশনে যোগদান করার জন্য, যেদিকে ফারহান স্টুডেন্টসদের পক্ষে এবং সেসব কোন্দলের বাহিরে। ফারহান নিঃশ্বাস ছাড়ল তখন। নিজের রাগকে যথাসম্ভব কাবু করে ফিরে যাচ্ছিল, তখনই হঠাৎ ওর চোখ যায় ভিড়ের মধ্যে থাকা ইলা আর আফরার দিকে। ওদেরকে দুজন ঘিরে আছে, চোখের দৃষ্টিতে কামুকতা। ইলার কাদো কাদো মুখ দেখে ফারহান বড় বড় পা ফেলেই এগিয়ে গেল সেখানে। যা দেখলো এতে ওর চাপা খুব নিমিষেই আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ করলো। এবার ওরা দুজন ডানপন্থী দলের লোক, গায়ে জড়ানো টি শার্ট তারই প্রমাণ দিচ্ছে। এর মধ্যে একজনের হাত আফরার শরীরে অপ্রীতিকর স্থানে ছোঁয়াতে গেলেই ফারহান আর দমাতে পারে না নিজেকে। কোনো কিছু না ভেবে এলোপাথারি ওদের মারতে লাগলো। ভেতরকার ওমরের আচরণের এক পলকও ফারহানের মনে হয়নি ওকে শেষ করার ইচ্ছা, কিন্তু এদেরকে মেরে পিষে ফেলার মতো হিংস্র ইচ্ছে জেগে উঠেছিল ফারহানের মনে। পরে মারামারিটা এতই তুঙ্গে উঠে যায় যে কলেজের কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুলিশকে জানাতে পারে। পরবর্তীতে পুলিশ এসে ওদের গ্রেফতার করার জন্য উদ্ধত হলেই চেয়ারম্যান আদিত্য ব্যানার্জি ঘরে বসেই ব্যাপারটা সামলে নেয়।
যেহেতু ফারহানের সাথে তার নিজের লোকেরাই যুক্ত রয়েছে, তাই তিনি চান না যে ওমর ইলেকশনের আগে কোনো পুলিশ ঝামেলায় পড়ুক। তারপর সেখানেই থেমে যায় ব্যাপারটি। এখন দুপুর ঢলে নেমেছে বিকাল। তপ্তমান দুপুরের কড়া রোদ্দুর পাড়ি দিয়ে এখন সিক্ত শীতল হাওয়ারই সমাহার সর্বত্র। ফারহানের গাড়িটি এবার দ্রুত ব্রেক কষল একটি কাঠ বাগানের সামনে। ফারহানকে এখানে গাড়ি থামাতে দেখে পিছু পিছু গাড়ি থামালো ফাহিমও। ফারহান খেয়াল করেছে পেছনে ফাহিমকে অনুসরণ করতে, কিন্তু ফারহান সেটা তো নজর না এড়িয়ে বসে পড়ল গাড়ির ওপর। সাব্বির শামসু এদিকে ফারহানের মোবাইল বারবার কল দিয়ে যাচ্ছে, এমনকি নিয়াজি সাহেবও। তবে এদের একজনের কলও ধরল না ফারহান। সুইচ অফ করে গাড়ির ভেতর ছুঁড়ে মারল। ফাহিম তা দেখে বলল, ফারহান শান্ত হও, তোমার এই তেজি আচরণ বেশ ভাবিয়ে তুলছে আমাকে। ফারহান গর্জে ফাহিমের উদ্দেশ্যে বলে উঠল, ফাহিম, আমার সম্পর্কে মোটেও ভাবতে হবে না তোমাকে। তুমি আমার কাজিন ব্রাদার ছাড়া কিচ্ছু না। সো এসব ভাবাভাবি না দেখিয়ে আমার চাচি মিসেস নাবিলার মতো আমায় ট্রিট করলেই তো পারো। ফাহিম নীরব হয়ে গেল। এতক্ষণ আফরা আর ইলা গাড়িতে বসে থাকলেও ফারহানের হঠাৎ এভাবে গর্জে ওঠাতে বেরিয়ে এলো গাড়ি থেকে। তখনই ফারহানের চোখাচোখি হলো আফরার সাথে। অপরূপা সুন্দরী আফরার গায়ে রূপ যেন সর্বত্র কাঠ বনে ছড়িয়ে পড়ছে। পিচ ঢালাই পথের এক পাশে গভীর খাদ আর এক পাশে কাঠবন। মাঝখানে রাস্তার উপর দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। বিকেলের হলদেটে আলো পরিবেশের অন্য মাদকময় করে তুলেছে, সেই সাথে আফরাকেও। ফারহান শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে এলো আফরার এমন চাহনি দেখে। ও এগিয়ে গেল আফরার দিকে, বাহুটা সজোরে চেপে বলে উঠল, আপনি কি পাগল আফরা? ন্যূনতম কমন সেন্স আপনার মাঝে নেই? দেখছিলেন যে ওই জায়গাটা গরম ছিল রাজনৈতিক তাপদাহের জন্য, তাহলে কেন এখানে গিয়ে গেছিলেন? আফরা ফারহানকে বলতে না দিয়ে মিহি কণ্ঠে বলে উঠল, আপনার জন্য। ঠাই হয়ে দাঁড়িয়ে রইল সেখানে ফারহান। আস্তে করে ছেড়ে দিল আফরার বাহু। ফারহানের শরীর আজ দুর্বল লাগছে বেশ। তখনকার মারামারিতে সে নিজেও কড়াকড়ি আঘাত পেয়েছে। এর মধ্যে সাদা টি শার্টের হাতের কাছে কিভাবে যে রক্ত মাখামাখি হয়ে গেল তা সে খেয়ালই করেনি। আফরা সেটা দেখে বিচলিত হয়ে গেল হঠাৎ। বলে উঠল, এ কি ফারহান, আপনার হাতে দেখি। এই কথাটি বলে আফরা ফারহানের হাত স্পর্শ করতেই ফারহান নিজের হাত ছাড়িয়ে বলল, ডোন্ট টাচ মি। আফরা শুনল না। এতদিন এই মোহনীয় মানুষটার বড্ড অবাধ্য হয়েছে সে। আজ আরও একবার অবাধ্য হলেও দুনিয়াটা উল্টে যাবে না। ফারহানের হাত টেনে দ্রুত ফাহিমের গাড়ির কাছে নিয়ে গেল। বিচলিত কণ্ঠে বলল, ফাহিম, দ্রুত এর হাতে ব্যান্ডেজ করে দিন। আমার লাগবে না বললাম তো। ফারহান নিজের হাত ছাড়িয়ে চলে যেতেই আফরা আরও জোরালোভাবে ওর হাত আঁকড়ে ধরল। ফারহানের এবার অস্বস্তি হচ্ছে বেশ। আফরা কড়াভাবে বলল, আপনার যা মন চায় তাই করুন, তবে আগে হাতে ব্যান্ডেজটা করে নিন ফারহান। ফারহান নামটা আফরাকে খুব কমই উচ্চারণ করতে দেখা যায়, তাই বিচলিতভাবে মিস্টার কমরেড নামটি না শুনে নিজের নাম শুনে সপ্রতিভ হলো ফারহান। এবার নিঃশ্বাস ত্যাগ করলো নিবিড়ভাবে। ফাহিমকে মাথা নাড়িয়ে ইশারায় তাই ব্যান্ডেজ করতে বলল আফরার কথায়। আজকে আফরার আর 7 রঙের চা খাওয়া হলো না কলেজের সেই দুর্ঘটনার জন্য। যদিও ফারহান বারবার বলেছিল যে ওর জন্য আফরাকে নিজের ভ্যাকেশন নষ্ট না করতে, কিন্তু আফরা শোনেনি। কেন শোনেনি তা নিজেও জানে না আফরা। ও শুধু এতটুকু অনুভব করতে পেরেছে যে এই আহত মানুষটাকে রেখে কিছুতেই শান্তিতে ঘুরতে পারবে না সে। তাই সবাই মিলে সন্ধ্যা হওয়ার আগেই ফিরে গেল নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। খাওয়ার টেবিলে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে ডাইনিং টেবিলে এসে বসলো আফরা। ফাহিম আর ইলা ইতিমধ্যে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। মিস্টার ইফাজ অপেক্ষা করছিলেন আফরার আসার জন্য। আফরার সাথে ওনার চোখাচোখি হওয়া মাত্রই আফরা বিনিময়ে মুচকি হাসি দিল। বিনয়ী কণ্ঠে বলে উঠল, কেমন আছেন আঙ্কেল? ইদানিং তো আপনাকে বেশ ব্যস্ত দেখছি, আমার সাথে তো কথা বলারই সময় পান না। মিসেস নাবিলা মিহিভাবে বললেন, তার বলো না আফরা, এই বুড়ো বয়সে কি দরকার এত কাজ সামলানোর? আমি বারবার না করেছিলাম এসব কাজ রাখো, আগে নিজের শরীরের যত্ন নাও, কিন্তু তোমার আঙ্কেল কি আদৌ আমার কোনো কথা শোনে? ইফাজ সাহেব মলিন হাসলেন। খাবারে আঙুল নাড়াতে নাড়াতে বলে উঠলেন, আমি না করলে এসব কাজ কে করবে শুনি? কে করবে আবার? তোমার ভাইয়ের ছেলে ফারহান আছে না, এত বছর ওকে দেখে শুনে রাখলাম, এখন ওর উচিত না একটু চাচার দিকে নজর রাখার? তাছাড়া ও করেটা কি শুনি? চা বাগান থেকে বসে বসে ইনকাম করে রাজনীতিতে বিলিয়ে দেয়। শেষের কথাটি ব্যঙ্গস্বরূপ বললেন মিসেস নাবিলা।
এতে অসন্তুষ্ট হলেন মিস্টার রিফাস, সেই সাথে ফাহিম আর ইলাও। আফরা যে ঠিক কী ভাবছে সেটা ওর মুখভঙ্গি দেখে বোঝা গেল না। সে আপন মনে খাবার খেয়ে যাচ্ছে। মিস্টার রিফাস ফারহানের ব্যাপারে আর কথা বাড়ালেন না। আফরাকে জিজ্ঞেস করলেন, আফরা, তোমার মম ড্যাডির সাথে কথা বলো তুমি? আফরা খাওয়া রেখে শীতল দৃষ্টিতে এক পলক মিস্টার রিফাসের দিকে তাকালো, তবে কোনো কথা না বলে পুনরায় খাওয়াতে মনোযোগ দেওয়ায় উনি বুঝে গিয়েছেন আফরার উত্তর, তাই বলে উঠলেন, কেন কথা বলো না ওনাদের সাথে তুমি? তোমার মম ড্যাড তো প্রতিদিন কল দেয় আমায় তোমার খোঁজ খবর নেওয়ার জন্য। তাদের বলে দিয়ে না আঙ্কেল যে আমি কোনো বাচ্চা মেয়ে না যে বারবার খোঁজ খবর নিতে হবে। আমি চাই না যে কেউ আমার বারবার আমায় নিয়ে খোঁজ খবর নিক। আফরা শীতল কণ্ঠে কথাগুলো বলে খাওয়া শেষ করলো। এবার ঘুমানোর উদ্দেশ্যে সবাইকে শুভরাত্রি জানিয়ে চলে গেল নিজের শোয়ার ঘরে। মিস্টার রিফাজ আফরাকে এখনও বাবা মায়ের প্রতি এত বিক্ষোভে জর্জরিত দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি সবই জানেন আফরার এমন আমেরিকায় ঘটা সেই সব ঘটনাগুলো, যার জন্য ওর মা বাধ্য হয়ে শাস্তিস্বরূপ ওকে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। তবে এটা সত্যি যে আমেরিকায় ও যেভাবে লাইফ লিড করে সেভাবে ও আরও কিছু সময় থাকলে ওর জীবন আরও অগোছালো হয়ে যেত। হয়তো ওর জীবনের এক নতুন মোড় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চল শ্রীমঙ্গলেই হবে। রাতের গহীনে উন্মাদ সারা অঞ্চল। কিছুক্ষণ আগে কারেন্ট চলে যাওয়াতে দূর দূর বাড়িগুলোকে ভুতুরে বাড়ি মনে হচ্ছে। ইলা আস্তে করে মোবাইল নিয়ে পূর্ব দিকের বারান্দায় চলে গেল। ওর কপালে সূক্ষ্ম ঘাম রয়েছে, ঠোঁট কাঁপছে তুমুল উত্তেজনায়। আজ কলেজে থাকাকালীন সময়ে ওর প্রিয় মানুষটা কল করেছিল বারবার, কিন্তু ভাইয়ের নজরে পড়ার ভয়ে একবারও কল ধরার সাহস পায়নি সে। এখন সারা বাড়ি নিস্তব্ধ, তার উপর আবার বিদ্যুৎ নেই, তাই তাকে কল দিতে হলে খুব সাবধানে কল দিয়ে মিহিস্বরে কথা বলতে হবে। ইলা এবার তপ্ত শ্বাস ছেড়ে সেই নম্বরে কল দিল। এবার দুবার রিং বাজতেই অপর পাশ থেকে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠল, হ্যালো ইলা, কি হয়েছিল তোমার? তখন বারবার কল দিচ্ছিলাম, কি হয়েছিল যে ফোনটা ধরোনি? ইলা ঠোঁট কোলে স্মিত হাসি ফুটে ওঠে মানুষটির কণ্ঠ শুনে। প্রত্যুত্তরে বলে উঠল, ভাই আর আফরাপুর সাথে ছিল সাব্বির, তাই তোমরা কল ধরনি। সাব্বির চুপ হয়ে রইল। এটাই সেই সাব্বির যে হলো ফারহানের বিশ্বস্ত সঙ্গী। ফারহানের সাথে কথা বলার সুবাদে প্রায়ই শামসুর সাথে আসা হতো নেলসন টি এস্টেটে। সেই সুবাদে পরিচয় হয়ে যায় ফারহানের ছোট্ট চাচাতো বোন ইলার সাথে। কথার ভাঁজে ভাঁজে কখন যে ওদের মধ্যে নতুন অনুভূতির সূত্রপাত হয় তা দুজনের কাছেই ছিল একেবারে ধারণার বাহিরে। তবে ওদের এ সম্পর্কের ব্যাপারটা কেউ জানে না। তাছাড়া সাব্বির বা ইলা কেউই চায় না ওদের সম্পর্কের বহিঃপ্রকাশ ঘটাতে, কেননা উপযুক্ত সময় এখনও হয়নি। সাব্বিরের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো ইলার। কথা হলো আজ দুপুরে ফারহানের হঠাৎ মারামারি কোন্দল নিয়েও। সাব্বির এক পর্যায়ে বলে উঠল, আচ্ছা ইলা, আফরাকে ফারহান ভাইয়ের সাথে কেমন লাগবে? ইলা বিস্মিত হলো সাব্বিরের কথা শুনে। এমনভাবে সে ভাবলেও এতটা গভীরভাবে সে ভাবেনি, তাই অবাক গলায় বলল, মানে? আমার কেন যেন মনে হয় ফারহান ভাই কিছুটা দুর্বল আফরার প্রতি, কেননা আমি কখনোই কোনো মেয়ের প্রতি তাকে অভিভূত হতে দেখিনি। ইলা ঠোঁট চেপে রাখলো কিছুক্ষণ। এই ব্যাপারে কথা এড়িয়ে কল কেটে দিল পরিশেষে। বাহিরে ফুরফুরে হাওয়া বইছে। নিশি রাতের বাতাসে অন্যরকম এক উত্তেজনা কাজ করলো ইলার। তবে চিন্তাও হচ্ছে ফারহান ভাইয়ের ব্যাপারে, কেননা ইতিমধ্যে মায়ের কাছে শুনেছে আফরা আর ফাহিম ভাইয়ের সম্পর্ক এগোনোর কথা। তাছাড়া ইলার ধারণা ফাহিম ভাই মনে মনে পছন্দ করে আফরাকে, যার সূচনাতেই সে ধরতে পেরেছিল। যদি ফারহান ভাই ব্যাপারটা এগিয়ে আসে তাহলে মা কখনোই ক্ষমা করবে না ফারহানকে। ভাবতেই ওর ছোট্ট মনে প্রবল উদ্বেগ দেখা গেল। ভোরের আমেজে এক অন্যরকম টান অনুভব করা যায় শ্রীমঙ্গলে। চারিদিকে ফুরফুরে হাওয়া, নির্মল আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা। সেই মেঘের আড়ালে রৌদ্র লুকোচুরি খেলা শুরু করেছে সবার সাথে। আফরা সেসব প্রকৃতিতে বিভোর না হয়ে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে রইল। আজ ওর শরীরটা ভালো লাগছে না। বাবার সাথে কথা বলেছে অনেক রাত পর্যন্ত। মা এখনও রেগে আছে ওর ওপর। সেদিন মায়ের অফিসে হঠাৎ করে নাকি এরিকের উপদ্রব হয়েছিল। এরিক জানতো না যে এখানেই আফরার মা জব করে, কিন্তু এরিককে দেখে বেজায় রেগে গিয়েছিলেন তিনি। আফরা সেসব সামলে নিয়ে ঘুমালো অনেক রাত করে। ঘুমের মধ্যেও বারবার ভেসে উঠছিল একটি মানুষের চেহারা।
মানুষটি আর কেউ নয়, ফারহান। গতকালকে কলেজের ঘটনায় সর্বপ্রথম ফারহানের উত্তেজিত রাগের মুখোমুখি হয়েছিল সে। কী ভয়ঙ্করভাবেই না হামলে পড়ল সে মানুষগুলোর ওপর। আচ্ছা, রাজনীতি কি আসলেই এত ভয়ঙ্কর? আফরা দুর্বল চিত্তে ঘুমানোর চেষ্টা করতে অনুভব করলো কপালে কারো উষ্ণ স্পর্শ। আফরা শুনতে পারছে মিসেস নাবিলার কণ্ঠ। উনি বলছেন, আফরা, আজ এতক্ষণ ঘুমাচ্ছ যে, শরীর খারাপ করছে? না আন্টি। মিথ্যে বলতে বলতে উঠে বসলো আফরা। আফরার নিজেরই খারাপ লাগছে ঘুম থেকে উঠেই প্রথমে মিথ্যা বলতে, কিন্তু সত্য বললে সবাই টেনশনে অস্থির হয়ে যেতেন ওর জন্য। আর আফরা এইসব বিষয়ে কখনোই পছন্দ করে না। মিসেস নাবিলা এবার তপ্ত শ্বাস ছাড়লেন, জড়ানো কণ্ঠে বললেন, জলদি মুখ ধুয়ে আসো মা, এত বেলা করে ওঠা ভালো নয়। আমি ফ্রেশ হয়ে আসছি। আফরার কথা শুনে চলে গেলেন মিসেস নাবিলা। আফরা হাতগুলো হালকা ঝাড়ি মেরে নিজেকে সতেজ করে নিল। মাথাটা যন্ত্রণায় ভোঁ ভোঁ করছে। তারপর দ্রুত ফ্রেশ হওয়ার জন্য চলে গেল বাথরুমে। ড্রয়িং রুমে যেতেই আফরা প্রথমে মুখোমুখি হলো ফারহানের। ফারহানকে দেখে আফরা কিঞ্চিত অবাক। বাংলো বাড়িতে সচরাচর কমই আসে ফারহান, আর যদি এসে থাকে তাহলে বুঝতে হবে খুব প্রয়োজনের জন্যই এসেছে। আফরা মিহি কণ্ঠে ফারহানকে এবার বলল,